আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে কে দিয়েছে? হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদের মাঝে একটি কথা তুলে ধরবো, যেটি প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে আমাদেরকে জানিয়েছেন। আন্দোলনকারীদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে কে দিয়েছে? যেটা আমাদের বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে কে দিয়েছে। তো এখানে যদি আমি ছোট করে একটা কথা বলি, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় অনেকটাই যুক্তি রয়েছে। দেখেন, আপনি যদি একটা ধরেন এক কাঠা একটি জায়গা রয়েছে, ঠিক আছে, তো এই জায়গার মালিক পাঁচজন, পাঁচজন হক আদায়ের জন্য যুদ্ধ করছে, তো তার মধ্যে সবাই তো আর জায়গার অধিকার নিতে পারবে না। তো তাদের পাঁচজনের মধ্যে যুদ্ধ করে একজন সেই জায়গার দখলটা নিছে। তো সেই জমির দখলটা সেই দখলদার, যে ব্যক্তি দখল নিয়েছে সে ভোগ করবে, নাকি যারা যুদ্ধে পরাজিত হয়েছে তারা ভোগ করবে? আপনারাই বলেন। যে ব্যক্তি যুদ্ধে জয়ী হয়েছে সেই ব্যক্তি ওই জমিটার অধিকার ভোগ করবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই জিনিসটাই ভেবে এই কথাটি বলেছেন যে বাংলাদেশে যখন যুদ্ধ চলছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই তো আমাদের নিজেদের জীবন দিয়েই বাংলাদেশটাকে স্বাধীন করেছেন। তো তাদের ছেলেরা বা নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি আমরা পাবো? তিনি এই কথাটা বুঝিয়েছেন। কিন্তু যেহেতু এটা একটা জমিন নয়, এটি হচ্ছে একটা রাষ্ট্র। তো যেহেতু এটা একটা রাষ্ট্র, এখানে আপনার যে ব্যক্তি যুদ্ধে পরাজয় হয়েছে সেও থাকতে পারবে, যে ব্যক্তি যুদ্ধে জয়ী হয়েছে সেও থাকতে পারবে। পাশাপাশি সকল শ্রেণীর মানুষরাই সেই দেশে বসবাস করতে পারবে। যেহেতু সকল শ্রেণীর মানুষরাই এখানে বসবাস করতে পারবে, তো যেই ব্যক্তিরা যুদ্ধ করেছিল, যেই ব্যক্তিরা ওই এক কাঠা জমিনের বিরুদ্ধে আন্দোলন করে তারা জয়ী হয়েছিল, তাদের প্রায়োরিটিরা সবসময় আলাদাভাবে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তারাই যুদ্ধ করে ওই জমিটা নিজের দখলে নিয়েছে, তারা যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে, কারণ আপনি আমি তো বাইরের লোক। জিনিসটা হচ্ছে এইরকম। তো যারা মুক্তিযোদ্ধাদের সন্তান রয়েছে বা নাতিপুতি রয়েছে, তারা হচ্ছে গিয়ে এই দেশটার চাকরির মধ্যে তাদের প্রায়োরিটিটা সবসময় একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর আমরা যেহেতু আমাদের বাবা মা মুক্তিযোদ্ধা ছিল না, সেই ক্ষেত্রে আমরা একটু কম অধিকার পাবো, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমাদের মেনে চলতে হবে। এটার বিরুদ্ধে আমার মনে হয় না এটা নিয়ে কথা বলাটা খুব জরুরি বা এটা নিয়ে কথা বলাটা খুব প্রয়োজন। এটা নিয়ে আমাদের মনে হয় না আন্দোলন করার মতো কোনো বিষয় রয়েছে। যেটা আমরা যারা মেধাবী স্টুডেন্ট রয়েছে, আমি আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, আমরা যারা মেধাবী স্টুডেন্টরা রয়েছি, আমাদের যদি মেধা থাকে আমরা এমনিতেই চাকরি পাবো। দেখেন, আমরা তো শুধু কোটা নিয়ে লাফাচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, কোটার মধ্যে যদি 30% মুক্তিযোদ্ধা থাকে, সব মিলে 56% যদি আলাদা থাকে, যে আপনার 44% কিন্তু সাধারণ মানুষের জন্য খোলা রয়েছে। তো সেই 44% মানুষের, সেই 44% সিটের জন্য যদি 5 লক্ষ মানুষ যুদ্ধ করে, বা ধরেন 5টা সিট রয়েছে, সেটার জন্য 30 জন যুদ্ধ করছে বা লড়াই করছে পরীক্ষার মাধ্যমে, তো সেখানে সেই 30 জনের মধ্যে যারা সর্বোচ্চ মেধাবী, সেই 30 জনের মধ্যে যারা সর্বোচ্চ মেধাবী, সেই 5 জনই তো সেখানে গিয়ে সেই 5টা পোস্টে চাকরি পাবে, নাকি যে 29 নাম্বার 30 নাম্বারে আসছে সেই গিয়ে চাকরি পাবে? আপনারাই বলেন। যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে যদি 30 জন মানুষ 5টা সিটের জন্য যদি লড়াই করে, সেই 30 জনের মধ্যে যেই 5 জন সবচেয়ে মেধাবী, সবচেয়ে বুদ্ধিমান, তারাই সেই 5টা সিটের অধিকারী। অতএব আমার মনে হয় না এখানে মেধাকে গলা টিপে হত্যা করা হচ্ছে। আমার মনে হয় যে মুক্তিযোদ্ধাদের যে সন্তান, তাদের সকলে কি চাকরি পাবে? না। 30টা যদি সিট থাকে মুক্তিযুদ্ধ কোটায়, সেখানে যদি 50 জন যদি লড়ে, সেই মুক্তিযুদ্ধ সন্তানের মধ্যে 30 জন লোকই, 50 জনের মধ্যে 30 জন লোক যারা সর্বোচ্চ মেধার অধিকারী, তারাই কিন্তু শুধু ওই সিটগুলো পাবে। বাকি 20 জন মুক্তিযোদ্ধার সন্তানরা কিন্তু সে চাকরিগুলো আর পাচ্ছে না। তো এটা আমাদের খুব ইজি ভাবে বুঝতে হবে, এটা খারাপের কিছুই না। এই কোটা থাকা এটা বা না থাকা, এটা নিয়ে আমাদের কথা বলার অধিকার নেই। যেহেতু তারা মুক্তিযুদ্ধের সন্তান, তারাই আমাদের দেশটাকে আজকে এই পর্যায়ে এনেছে, স্বাধীন করেছে। তারা যদি যুদ্ধ না করতো, আজকে আমরা সেই পাকিস্তানের আমলেই থাকতাম। আর আমাদেরকে সেই পাকিস্তান যেভাবে চুষে খাচ্ছিল, ঠিক আজও সেভাবেই চুষে খেয়ে যেত। অতএব আমরা এসব নিয়ে বাড়াবাড়ি করা বন্ধ করি। আমরা
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটিকে উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, আমরা তারই কথা অনুসরণ করি। ধন্যবাদ।